আমার বিয়ে সম্বন্ধে আনলেন সেজো মামা। উনি পুরান ঢাকায় থাকেন। পাত্রী মামার প্রতিবেশীর মেয়ে। ছোটবেলা থেকে দেখে আসছেন, তাই মেয়ের সব ব্যাপারে মামা 100% গ্যারান্টি। আব্বার শরীর বেশ কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছে, তাই আব্বা আর বিয়ে নিয়ে বেশি কথাবার্তায় গেলেন না। এক শুক্রবারে রুহির সাথে আমার আঘাত হয়ে গেল। আব্বা আমার শ্বশুরকে বললেন বলে আসলেন, মেয়ে আপাতত আপনার বাড়িতেই থাকুক, শুভক্ষণ দেখে মেয়ে একবার নিজের ঘরে নিয়ে তুলব। তারপর আমরা নানার সমস্যায় পড়ে গেলাম। আব্বার অসুখ বেড়ে গেল। ডাক্তার বললেন আব্বার কিডনি ঠিক মতো কাজ করছে না। ফ্ল্যাটের ইনস্টলমেন্ট দিতে গিয়ে না বিশ্বাস উঠল। আমি নতুন চাকরিতে জয়েন করেছি। আমি নিজের হাত খরচের কিছু রেখে পুরো টাকাই আম্মার হাতে তুলে দিতে থাকতাম। তারপরও আম্মার মুখ দেখে বোঝা যাচ্ছিল আম্মা কিছুতেই কুলিয়ে উঠতে পারছে না। একদিন অফিস থেকে ফিরে দেখি আব্বা যেন কেমন করছে। দ্রুত আব্বাকে হাসপাতাল নিলাম। এত ব্যস্ত ছিলাম, রুহিকে একটাবার খবর পর্যন্ত দেওয়া হয়নি। আমার ছোট বোন দীপা এসব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে। এই মাঝরাতে রুহি এলো ওর বাবার সাথে। বিয়ের প্রায় 5 মাস হয়ে গেছে। তারপর রুহির সাথে আজ আমার প্রথম দেখা। আমি অস্বস্তি নিয়ে তাকিয়ে থাকলাম। রুহি আমার সাথে 1 কাপ চা খাবে। রুহি ঘাড় নাড়ালো, তার মানে সে খেতে চায়। আশেপাশে কোনো ভালো চায়ের দোকান নেই। একটা টংঘরের মতো দোকান দেখা যাচ্ছে। সেখানে 2টি মাস্তান টাইপের লোক শব্দ শব্দ করে চা খাচ্ছেন আর হাসাহাসি করছে। ওখানে রুহিকে নিয়ে বসতে ইচ্ছে হয় না। রুহি এগিয়ে যায়, তাই আমারও যেতে হয়। ওর হাতে ছোট একটা ব্যাগ, বেনিটি ব্যাগের চেয়েও একটু বড়। আমার সেটা নেওয়া উচিত কিনা বুঝতে পারি না। ছোট ছোট পা ফেলে রুহি আগাচ্ছে। সামনে একটা জায়গায় কাদা। রুহি শাড়িটা একটু তুলে জায়গাটা পার হলো। এতে রুহির ফর্সা পা খানিকটা দেখা গেল। শেষ যেবার দেখা হয়েছিল রুহির পায়ে আলতা পরা ছিল। আজ পায়ে আলতা নেই, তবে নূপুর আছে। নূপুর জোড়া আমি কিনে দিয়েছিলাম। বিয়ের দিন রুহিকে দেওয়া আমার প্রথম উপহার। প্রথম আর শেষ নয় কি। রুহি চা খাচ্ছে, মাথায় ঘুমটা দেয়ার ওর বউ, ওকে বউ লাগছে। বউ তো মাত্র কিছুদিন আগেই। আমরা আয়নায় মুখ দেখাদেখি করার সময় লজ্জা পাচ্ছিলাম। বিয়ের পর মাত্র একবার দেখা অনুষ্ঠান হয়নি, তাই বউ তুলে আনা হয়নি। সেই বউয়ের সাথে সবার সামনে কথা বলা যায় না। পরদিন দুপুরে খুব ইচ্ছে হচ্ছিল দুজন একসাথে কোথাও খাই। লজ্জায় বলতে পারিনি। দীপা হঠাৎ খেয়াল করে লো ব্যাপারটা। মায়ের রক্তচক্ষু উপেক্ষা করে বলল, দাদা তুই ভাবিকে নিয়ে আব্বার বাকি ওষুধগুলো কিনে নিয়ে আয়। সেই ওষুধ কিনতে গিয়েও এক লজ্জা, 120 টাকা কম পড়লো। কি লজ্জা! বললাম ঠিক আছে পরে নেই। ও মা, পরে নেব কেন, এখনই নাও বলে 2টি 100 টাকার নোট বের করে দিল রুহি। রুহির কাছ থেকে টাকা নিতে লজ্জা লাগছিল। এখনও টাকা শেষ। দুপুরে খাওয়া যায় কি করে? অবশ্য সাথে এটিএম কার্ড আছে। এমন সময় রুহি নিজে বলে, আমি যদি তোমার সাথে আজ দুপুরে ভাত খেতে চাই তো সমস্যা আছে? আমি দাওয়াত করলাম তোমায়। বিয়ের সময় শাড়ি কেনার জন্য বড় খালা 5,000 টাকা দিয়েছিল, পুরোটাই আছে। আসো দুজনে কিছু খাই। বাতের রেস্টুরেন্টগুলো সাধারণত নোংরা হয়, এই রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার। রুহি চার্জ দেখে অর্ডার দিল। ভাত 4 পদের ভর্তা, ছোট মাছ, গরুর মাংস আর ডাল। ও খাচ্ছে খুব আস্তে আস্তে। এক সময় লজ্জায় মুখ করে বলল, আমি যদি একবার তোমার মুখে ভাত তুলে দিই তুমি কি রাগ করবে? আমি মৃদু হেসে মাথা নাড়ালাম, না রাগ করব না। আমার মুখে খুব সাবধানে ভাত তুলে দিতে দিতে রুহি কাঁদছিল। ওকে সান্ত্বনা দেবার ভাষা নেই আমার। আমি বুঝি একা ও খুব কষ্ট পাচ্ছে। আমি কি করব? আমি আজকাল স্বপ্নেও ভয় পাই। আসলে স্বপ্ন না দেখতে পারার মাঝেও বাস্তবতার কিছু কারণ থাকে। প্রায় 9 মাস হাসপাতাল বাড়ি করে আব্বা মারা গেলেন। আমি যথাসাধ্য আব্বার চিকিৎসা করিয়েছি। এর মাঝে রুহির সাথে 2বার দেখা হয়েছে। সেভাবে কথা হয়নি। একদিন আব্বার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। আমার অফিসে ফোন গেল। বাসায় এসে দেখি রুহি এসেছে। আমাদের বাড়িতে ও প্রথম এলো।
আমি আব্বার অক্সিজেন আর ডাক্তার আনা নিয়ে ব্যস্ত। ডাক্তার এসে হাসপাতালে নিয়ে আসতে বললেন। অ্যাম্বুলেন্স ভর্তি মানুষ, শুধু আমি বাইরে। রুহি বলল, আসো। আমরা রিস্কায় যাই। রিস্কায় যাচ্ছি, মাথায় দুশ্চিন্তা। কী দিয়ে কী হবে? রুহি একসময় কথা বলে উঠল, জানো আজ একটা বিশেষ দিন। মনে নেই কী দিন? আজ আমাদের বিবাহ বার্ষিকী। জানো, আল্লাহর কাছে বলছি, আল্লাহ আজ যেন আমাদের দেখা হয়। দেখা তো হলো, কিন্তু কি বিপদ না জানি কপালে আছে। কিছুই হবে না বলে রুহি এবার বেনিটি ব্যাগ খুলে আমার হাতে একটা প্যাকেট দেয়। কি এটাতে? একটা শার্ট। তোমাকে খুব মানাবে। আমার বুকের মাঝে ব্যথা হতে থাকে। বেচারি কত আশা করে থাকে, অথচ আমি উপায়হীন। আজকের দিনটার কথা পর্যন্ত মনে ছিল না। সেবারের ধাক্কা বাবা সামলাতে পারলেন না। আমার প্রিয় বাবা, আমার শিক্ষক বাবা, বন্ধু বাবা পৃথিবীতে নেই ভাবলেই বুকটা শূন্য হয়ে যায়। সেদিন আর সবার মতো রুহিও খুব কাঁদছিল, কিন্তু মা কাঁদতে কাঁদতে এমন সব কথা বলতে লাগলো যে আমি স্তব্ধ হয়ে গেলাম। বাবার মৃত্যুর জন্য নাকি রুহি দায়ী? এমন বউয়ের জন্য আজ তার সোনার সংসার ছারখার হয়ে গেল। রুহি কান্না থামিয়ে অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকলো। ওর চোখে রাগ না, আমি আহত পাখির ছটফাটানো কষ্ট দেখতে পেলাম। আর 40 দিন আব্বা মারা গেছে। রুমে ঢুকে দেখি একটা খাম। মনিরুল ইসলাম, তার প্রথমা কন্যা সাবিহা ফাতেমা রুহির পক্ষ থেকে আমাকে উকিল নোটিশ পাঠিয়েছেন। উনি মিউচুয়াল ডিভোর্স চান ওনার মেয়ের জন্য। কারণ 4টি। আমি স্ত্রী ভরণ পোষণে অপারগ। আমার স্ত্রী সম্মান রক্ষার ক্ষমতা নেই। আমি অসামাজিক। আমি অত্যন্ত বদমেজাজি। আমি কাপড় বদলে খানিকক্ষণ ফ্যানের নিচে শুয়ে থাকি। আমার কিছুই ভালো লাগে না। অনেক দিন পর ছাদে আসি, আর কিভাবে ছাদের সিমেন্ট মেঝেতে শুয়ে পড়ি। রুহি, তুমি কখনো জানলে না যে কতখানি ভালোবাসি তোমার জন্য জমা ছিল। সকালে নাস্তার টেবিলে আমি মুখ তুলে তাকাতে পারি না। আমার মনে হচ্ছে মুখ তুলতেই মা আর দীপা সব বুঝে ফেলবে। ঘরে আরও ছোট 2টি ভাই আছে, ওদের কাছে আমি কি জবাব দিব? আমি কি আসলে এমন? সারাদিন কেটে যায়, এক সময় আবার বিশ্বাস হতে থাকে আমার আসলেই বউ নামের অলিক বস্তু ধরে রাখার ক্ষমতা নেই। আমি আসলেই বদমেজাজি, মন্দ মানুষ। অফিস থেকে ছুটি নিয়ে এলোমেলো ঘুরে বেড়াই। সারাদিন রোদে রোদে হাঁটি। সন্ধ্যায় পার্কের বেঞ্চিতে বসে থাকি। রাতে আবার রাস্তায় নামি। শ্যামলী থেকে হাঁটতে হাঁটতে টোলারবাগ আসি। রাত প্রায় 10টা বাজে। সবাই হয়তো ঘুমিয়ে গেছে। ঘুমাক। কারোর সাথে দেখা করতে চাই না আমি। বাসায় বিদ্যুৎ নেই, আইপিএস ও নষ্ট। ছোট ভাই দরজা খুলে দিয়ে নিচের রুমে চলে যায়। আমি মোবাইলের আলোয় কাপড় বদলিয়ে বাথরুমে যাই। রুমটা ভর্তি পারফিউমের গন্ধ। দীপার কাজ। আজ হয়তোবা বাইরে যাবার সময় আমার রুমে এসে রেডি হয়েছে। অনেকখানি সময় নিয়ে সাবান ঘষে ঘষে গোসল সারি। সারাদিন মন খারাপ আর রোদে পড়া শরীরটাকে পানি দিয়ে ধুয়ে সতেজ করতে চাই। মাথা মুছে সোজা বিছানায় আবার কিসের গন্ধ কিসের? আমি সোজা হয়ে শুতেই একটা নরম হাত এসে আমার হাতের উপর পড়ে। আর তখনই রুমের আলো জ্বলে ওঠে। আমি নিঃশ্বাস বন্ধ করে চেয়ে দেখি আমার সামনে বসে আছে রুহি, আমার মিউচুয়াল ডিভোর্স চাওয়ার মিষ্টি চেহারার স্ত্রী। আমি কিছু বোঝার আগেই সে আমাকে জড়িয়ে ধরে। ফুলের গন্ধ চেয়ে একটি মেয়ের গায়ের গন্ধ আলাদা, সেটা আমি প্রথম বুঝতে পারি। এদিকে ধুমধাম দরজা শব্দ হচ্ছে। দরজা খুলে দেখি দীপা দাঁড়িয়ে। ও হাসতে হাসতে আমার হাতে একটা খাম ধরিয়ে দেয়। নাও ভাইয়া, ঢাকা টু কক্সবাজার টিকিট। রাত 11:30, কল্যাণপুর থেকে ছাড়বে। হাবিব ট্যাক্সি ডাকতে গেছে। তোমরা এখনই বাসা থেকে বের হও। তোমার কাপড় ভাবি লেদার বরে নিয়েছে। আমি চুপচাপ তাকিয়ে থাকি। বাস ছুটছে কক্সবাজারের দিকে। আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে রুহি। আজ ওর মাথায় ঘুমটা দেয়া। ওর ঘুমন্ত নিষ্পার মুখের দিকে চেয়ে অজরে কাঁদছে ওর অযোগ্য, অসামাজিক আর বদমেজাজি স্বামী। সমাপ্ত।